ফ্যাসিবাদ এখানে তৈরি হচ্ছে আমাদের সীমান্তে, এবং তার যে কনসিকুয়েন্স আমাদেরকে বোধ করতে হবে, সেটা নিয়ে আমাদের যে গদি মিডিয়ার এক্সটেনশন বাংলাদেশে চলছে, সেটাতে কোনো আলাপ নাই, তর্ক নাই। এখানে ব্যাপক মাত্রায় দেখবেন আবার নতুন করে বাতাবি লেবুর চাষ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন পতিত, সুশীল, আওয়ামী সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার মূর্খ লোকগুলোকে আপনি টকশোতে রেগুলার দেখবেন। আর যারা ২৪-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে দেখবেন আপনি পরিকল্পিতভাবে টকশোগুলো থেকে, নিউজ আইটেম থেকে, নিউজ কাভারেজ অ্যাসাইনমেন্ট থেকে তাদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং আমাদের ভরসা কোথায়? এই যে আপনারা যারা নাগরিক সাংবাদিকতা করেন, আওয়ামী লীগ আমলে তাই করেছে। আমরা যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছি, গণমাধ্যম আমাদেরকে কভারেজ দেয় নাই। আমরা ভরসা করেছিলাম এই নাগরিক সাংবাদিকদের উপরে, যাদেরকে আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আপনাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না, মর্যাদা সম্মান দেওয়া হচ্ছে না। তাদেরকে মধ্য দিয়েই হচ্ছে আমরা বাংলাদেশকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের লড়াইটা এই এই মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে যাবে। তাহলে হিন্দুত্ববাদের মূল জায়গাটা কোথায় দেখেন? হিন্দু, হিন্দি, অখণ্ড ভারতের হিন্দুত্ববাদ। সাভারকার গত শতাব্দীতে, যিনি কংগ্রেসের নেতা ছিলেন, একসময় জেল টেল খেইটা ৮-১০ বার ব্রিটিশ রানীর কাছে, রাজার কাছে চিঠি লিখছেন ক্ষমার জন্য। বিজেপির যত লোকদেরকে তারা তাদের আদি নেতা মনে করে, এগুলো কিন্তু কেউ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে নাই, বরং দালাল ছিল। আপনি দেখবেন ভারতের বামপন্থীরা, ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে, বিজেপির নেতাদেরকে দালাল বলে। কারণ এরা হচ্ছে বিভিন্ন সময় আপোষ করে করে ওই রাষ্ট্রে আগের রাজাদের সাথে, ব্রিটিশদের সাথে দালালি করে স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করেছে এবং চ্যুত করেছে বিভিন্ন জায়গা থেকে। সাভারকার ৯ থেকে ১৯ বার পর্যন্ত বলা আছে যে ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখেছেন রাজার মাফ করবার জন্য। যেই সাভারকারের লেখা হচ্ছে ভারতে বিজেপির আদি লেখার ডক্ট্রিন অফ সোর্স, যে হিন্দু কে, তার বিখ্যাত লেখা, সে গত শতাব্দীর ৩০-এর দশকে এটাই ডিফাইন করছে যে এই অখণ্ড ভারতে কারা থাকতে পারবে, যিনি হিন্দু তিনি থাকতে পারবেন। তাহলে হিন্দুর সংজ্ঞা কি? ৩টা শর্তের কথা বলেছেন: জন্মভূমি, পিতৃভূমি এবং পুণ্যভূমি। ৩টা জিনিস হইতে হবে। এই ৩ শর্ত যিনি পালন করবেন তিনি শুধু হিন্দু। এখানে জন্মাইতে হবে। শুধু জন্মাইলে হবে না, মানে অমুক দেশ থেকে আসছেন, তমুক দেশ থেকে আসছেন, ২০০ বছর আগে, ৩০০ বছর আগে, তা হইলে হবে না। এটা পিতৃভূমি হইতে হবে। মানে আপনার রুট এই মাটি ছাড়া আর কোথাও ট্রেস করা যাবে না। আর থার্ড হচ্ছে পুণ্যভূমি। আপনি এই ভারতবর্ষকে আপনার গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করেন কিনা। এখন চিন্তা করে দেখেন, মুসলমান এবং খ্রিস্টান যারা আছেন, আমরা তো এটাকে পুণ্যভূমি মনে করি না। ভারতের মুসলমানরা যারা আছে, তাদের এটা জন্মভূমি, তাদের এটা পিতৃভূমি, মাতৃভূমি, তারা হাজার বছর ধরে এখানে আছে। কিন্তু কোথায় তাকে আটকে দিল, কেটে দিল? যে কারণ আপনার মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানদের পুণ্যভূমি হচ্ছে ভ্যাটিকান থেকে শুরু করে রোমের বিভিন্ন অঞ্চল। তারপরে কিন্তু তাহলে বাদ গেল কারা? বাকিরা দেখবেন যাদেরকে নাগরিকত্ব আইনে পুনর্বাসন করা হয়েছে সংশোধন করে। শিখদেরকে ইনক্লুড করা হয়েছে, জৈন ধর্মদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ হচ্ছে তাদের এই ডেফিনেশনে তারা পড়ে এবং তারা হিন্দুত্ববাদের জন্য চ্যালেঞ্জ না। এইটাকে এসে গোলওয়াকার কয়েক বছর পরে এসে আর এক ডক্ট্রিনাল মাস্টার বিজেপির, সে এইটাকে ডিফাইন করলো যে শুধুমাত্র এই ৩ শর্ত হলে হবে না। বিশ্বাস করতে হবে যে ভারতের একটা সময় একটা বিশাল সভ্যতাগত রাষ্ট্র ছিল, একটা সিভিলাইজেশনাল স্টেট ছিল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।